প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শীতকালীন স্বাস্থ্য সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভুইয়া, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরও রয়েছেন মেজর ডাক্তার খসরু সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট, ফার্মাকোলজি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। দর্শক, আজকের এই আয়োজনটিতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আমরা দেখছি যে শীতকালীন যে সময়টি চলছে, এই সময়টিতে ঠান্ডা এবং কাশির এক ধরনের ঝুঁকি রয়েছে। এছাড়া আমরা আরও দেখছি যে অনেকের ক্ষেত্রেই এই যে শীতকালীন সময়টিতে খেজুরের রস খাবার এক ধরনের প্রবণতা রয়েছে। সেটি খেলে আসলে কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সরাসরি ফোন কলের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন 0255131938 থেকে 39 পর্যন্ত। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। এছাড়া দর্শক, আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ টেলিভিশন। আমাদের অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে বিটিভি ফেসবুক, বিটিভির ইউটিউব চ্যানেল ও বিটিভি অ্যাপের মাধ্যমে। একেবারে অনুষ্ঠানের শুরুতে ডাক্তার গোলাম সারোয়ার আপনার কাছে আসছি। সেটি হচ্ছে এই যে শীতকালীন একটি আবহাওয়া চলছে বাংলাদেশে, আমরা শীতকালীন সময়ে নানা ধরনের রোগ ব্যাধি দেখতে পাই, সেটি বিশেষত বড়দের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে। এই শীতকালীন এই সময়টিতে কোন কোন রোগগুলো নিয়ে বেশি আপনাদের কাছে আসছেন রোগীরা? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। শীতের শুরুতে দেখা যাচ্ছে যে রেসপিরেটরি বিভিন্ন প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের চেম্বারে এবং হাসপাতালে ভিড় জমায়। তার মধ্যে উল্লেখযোগ্য যে রোগগুলি শীতকালে বেড়ে যায়, আমরা জানি যে অ্যাজমা একটা কন্ট্রোলেবল ডিজিজ। অ্যাজমার কন্ট্রোল শীতকালে দেখা যায় লস হয়ে যায়, তাদের এক্সাজারবেশন এবং সিমটম আনকন্ট্রোল এই সময়টা বেশি থাকে। সেকেন্ড, সিওপিডি, যেটা মেনলি ধূমপান থেকে হয়। সিওপিডির রোগরাও ঠান্ডা থেকে দেখা যাচ্ছে যে তাদের এক্সাজারবেশন এবং ভাইরাস দ্বারাও তাদের এক্সাজারবেশনটা এই সিজনে বেশি হয়। থার্ড, আরেকটা জিনিস আছে যে অ্যালার্জি ড্রাইভেন কিছু জিনিস আছে, যেমন ক্রনিক কাফ, যেটা অ্যালার্জি ড্রাইভেন থাকে, অ্যালার্জিক কাফ, অ্যালার্জিক রাইনাইটিস, এগুলি শীতকালে দেখা যাচ্ছে যে অনেকাংশে বেড়ে যায়। আরেকটা দেখা যাচ্ছে নিউমোনিয়া, বিশেষ করে ভাইরাল নিউমোনিয়া, এবং বাচ্চাদের বয়স্কদের দুই গ্রুপে দেখা যাচ্ছে যে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে। এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বিশেষ করে ভাইরাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলি, এগুলি দেখা যাচ্ছে যে আপনার শীতকালে বেশিরভাগ বেড়ে যাচ্ছে। এবং এই রোগগুলি নিয়ে বিভিন্ন উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসছে। কেউ কাশি নিয়ে আসছে, কেউ হাঁচি নিয়ে আসছে, কারোর নাক দিয়ে পানি পড়ে, কারোর শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, কারোর হালকা জ্বর থাকছে, কারোর শরীর ব্যথা। এই সিমটমগুলি নিয়ে তখন আমাদের কাছে তারা এসে হাজির হচ্ছে। তখন আমরা তাদেরকে দেখে অ্যাকর্ডিংলি, যেটা অ্যাজমা বা সিওপিডি, রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, ভাইরাল, এগুলি ডিফারেন্সিয়েট করে আমরা অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট দিচ্ছি। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও শুনবো। এই পর্যায়ে মেজর ডাক্তার খসরু সামাদ আপনার কাছে আছি। সেটি হচ্ছে শীতকালীন আবহাওয়া আমরা যেটি দেখি যে গ্রামাঞ্চলের মানুষ কিংবা প্রান্তিক পর্যায়ের মানুষ যেটি করে থাকেন যে কাঁচা খেজুরের রস সেটি আসলে পান করে থাকেন, সেটি কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা? এবং আমরা এক ধরনের ভাইরাসের নাম শুনি, নিপা ভাইরাসের কথা আমরা বারংবার দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতেও সে সম্পর্কে আমরা নানা ধরনের সতর্কতামূলক বাণী দেখেছি। কি সমস্যা আসলে হয় এতে? জি, ধন্যবাদ। আপনি যথাযথ প্রস্তুতি করেছেন। দেখেন, খেজুরের রস হচ্ছে আমাদের সনাতন বাংলার শাশ্বত চিরায়ত ঐতিহ্য, এবং এটার সাথে ব্যাপক একটা অর্থকরী বিষয়টি জড়িত আছে। একটা ব্যাপক জনগোষ্ঠী এটার সাথে জড়িত। তো এটা কি হয়, আমি একটু ব্যাখ্যার জন্য একটু পেছনে ফেরত যাচ্ছি। কারণ ঢাকা শহরে যারা বড় হয় তাদের ভেতরে ধান গাছ দিয়ে তক্তা হয় কিনা এরকম ধারণা আছে। সুতরাং খেজুর রস কোত্থেকে আসে অনেকে সেটা নাও জানতে পারে। খেজুরের গাছে শীতকালে প্রকৃতি প্রদত্ত নিয়ম অনুযায়ী এক ধরনের রস তৈরি হয়। তো এই রসটা অত্যন্ত সুস্বাদু, শুধুমাত্র শীতকালে হয়।
তো ওই যারা এক ধরনের প্রফেশনাল তারা গাছি বলে, ওই গাছের শীর্ষ অংশটুকু কেটে সারফেসটা বের করে একটা স্ট্রাকচার, ধরা যাক সারফেসটা অনেকটা কনকেভের মতো, এটা ভেতরে ঢুকে দেয়। আচ্ছা, সারা রাত ধরে ওই কনকেভ স্ট্রাকচারে পানির খেজুর রস ডব ডব করে ফোটা ফোটা করে পড়তে থাকে, এবং এটাকে সংগ্রহ করবার জন্য এরকম একটা ঠিলা বা কোনো একটা স্ট্রাকচার ওখানে দেওয়া হয়, কলসি জাতীয়, এটা ঝোলানো থাকে। তো সারা রাত ধরে এটা পড়ে এবং পুরো সকালবেলা দেখা যায় যে এটা ভর্তি হয়ে গেছে, এবং এটা খাওয়া যায়। এটা অত্যন্ত সুস্বাদু এবং এর ভেতরে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম নিউট্রিয়েন্টস এবং অন্যান্য আছে, ফলে দীর্ঘদিন ধরে এটা জনপদে এটা গ্রহণ হচ্ছে। কিন্তু সম্প্রতি দেখা গেল যে এইখানে একটা বিশেষ ধরনের ভাইরাস এটাকে আক্রমণ করছে। তাহলে সঙ্গত কারণে প্রশ্ন আসলো যে ভাইরাসটা এতদিন কোথায় ছিল, কিভাবে বা আসলো? বাদুর, র্যাট, এটা একটা জুনোটিক ডিজিজ। আমরা জানি জুনোটিক ডিজিজ হচ্ছে সেই ডিজিজ যেটা পশু থেকে মানুষের হয়। এই র্যাট জাতীয় বাদুররা রাত্রেবেলা এখানে বসে এবং এই মিষ্টি সুস্বাদু রসটা তারা খায়। এখন মজাটা হলো ওই বাদুদের কিন্তু আবার অসুখ হয় না, মানে নিপা ভাইরাস তাকে আক্রমণ করে না, সে শুধু বাহক মাত্র। কিন্তু ওই রসটা যখন খায়, খাওয়ার সময় সে ওই থিলার ভেতরে ইউরিন করে, স্টুল করে, এবং তার স্যালাইভা, লালা দিয়ে ইউরিন, স্যালাইভা, অন্যান্য এক্সক্রিটার দিয়ে এই ভাইরাস, তার শরীরে ভাইরাসটা খেজুরের রসে চলে আসে। আর একটা ঘটনা ঘটে, সে ফল খায়, ধরা যাক ওই খেজুরই খেলো, খেজুরটা কখনো পুরোটা খেয়ে ফেললো, কখনো আধাটা খেলো, ফলে ফলটা পড়ে গেল। অথবা পেয়ারা জাতীয় ফল, পেয়ারা সে আধা খেলো, বাকি অর্ধেকটা থেকে গেল। তাহলে এই দিন শেষে ওই খেজুরের রসটা যখন সংগ্রহ করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়, তখন এটা সুস্বাদু মনে করে খাচ্ছেন, কিন্তু ওর ভেতরে ওই ভাইরাসটা আছে। আমরা আগেই বলেছি ওইটা কিন্তু ইয়ের কখনো সমস্যা করেন, বাহকের। এখন এই রসটা যদি পান করে তাহলে প্রকারান্তরে তিনি নিপা ভাইরাসটাই পান করলেন। এখন সমস্যাটা হলো এটা একটা ভাইরাস। আমরা কিছু কিছু ভাইরাস সম্বন্ধে প্রাথমিক ধারণা আছে, যেমন কোভিড ভি ভাইরাস, HIV হিউম্যান ইমিউনো ভাইরাস, তারপর দৈনন্দিন জীবনে যে 7 দিনের জন্য যে ভাইরাস। অদ্যাবধি কোনো কার্যকরী অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের নাই। ফলে এই যে নিপা ভাইরাস যদি সংক্রমণ হয়, তাহলে তাকে যে চিকিৎসা দিয়ে আমরা খুব আত্মতৃপ্তিতে থাকবো যেটা ভালো হয়ে গেল, ধরো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তার জন্য যদি আমি 3rd জেনারেশন একটা অ্যান্টিবায়োটিক দিই, তাহলে পরে আমার মোটামুটি যে এটা ভালো হয়ে যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা আসে না। সবচেয়ে বড় যে জিনিসটা সমস্যা, সেটা হলো যে নিপা ভাইরাস সম্বন্ধে আমাদের যথেষ্ট স্টাডি নাই, এবং এই তথ্য আমরা প্রত্যন্ত অঞ্চলে দিতে পারি না। ফলে এই নিপা ভাইরাস সংক্রান্ত যে ওই খেজুরের রস যিনি খেয়েছেন, তার যখন বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন হয়, সেটিও একটু প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। লক্ষণগুলি, সেই লক্ষণ উপসর্গগুলো আপনার কাছ থেকে শুনবো। এরপর যে ডক্টর গোলাম সারোয়ার আপনার কাছে সৃষ্টি হচ্ছে, এই যে শীতকালীন যে সময়টি রয়েছে, আমরা অনেকেই দেখি যে ঠান্ডা কাশিজনিত সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আসলে কি করণীয়? যেটা আমি শুরুতে বলেছিলাম, শীতকালে যে কাশিগুলি হয় মেজরিটি দেখা যায় ভাইরাল ড্রাইভেন হয়, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। সেই ক্ষেত্রে ভাইরাসগুলি হলো মেজরিটি কিন্তু সেলফ লিমিটিং, বাট আমাদের দেশে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ভাইরাল প্লাস আপনি জানেন যে এয়ার পলিউশন একটা বিরাট রোল প্লে করে এখানে। ঢাকা শহর এবং বাংলাদেশের আরবান এরিয়াগুলি, মানে রেদার দেন রুরাল এরিয়া, আরবান এরিয়াগুলিতে এয়ার পলিউশন থাকার জন্য দেখা যাচ্ছে যে এই শীতকালে যেগুলি শুরু হয়, বিশেষ করে কাশি, এগুলি সারতে চায় না। এবং দেখা যাচ্ছে এগুলি বিশেষ করে যারা একটু অ্যাটোপিক থাকে, অ্যাটোপিক মানে যারা জন্মগত IG লেভেল বেশি থাকে, তাদের দেখা যাচ্ছে যে কিছু কিছু পার্টিকেল আছে যেগুলি সাধারণ মানুষকে সমস্যা করে না, বাট তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি করে। তখন দেখা যাচ্ছে যে ভাইরাস দ্বারা এবং এয়ার পলিউশন দ্বারা তাদের বিশেষ করে কাশি এবং ঠান্ডার সমস্যাগুলি বেশি হচ্ছে। এবং তাদের দেখা যাচ্ছে অনেকাংশে মনে করে যে এটা হয়তো বা ব্যাকটেরিয়াল কিছু অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে প্রায়শই ইউজ করে, বাট অ্যান্টিবায়োটিকের এই ক্ষেত্রে খুব একটা রোল নাই। তাদের ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা চেষ্টা করি প্রথমে যদি কারোর শ্বাসকষ্ট থাকে একটু ব্রঙ্কোডাইলেটর দেওয়া, একটু অ্যান্টিহিস্টামিন দেওয়া। পাশাপাশি আমরা যেটা করি যে অনেকের যখন এটা খুব প্রকোপটা বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েডও দিলে দেখা যাচ্ছে যে কিছুটা মানে রক্ষা হয়। সেগুলি মেজরিটি কিন্তু সেলফ লিমিটিং, দেখা যাচ্ছে যে আপনার 2, 3, 4 দিন পরে এমনিতেই
ভাইরাল আক্রমণগুলি শেষ হয়ে যাচ্ছে, বাট পলিউশনের জন্য জিনিসগুলি কন্টিনিউশন হচ্ছে। কারা আসলে বেশি ঝুঁকিতে রয়েছে? আমি যদি একটু বয়সের প্যারামিটারটি আপনার কাছ থেকে জানতে চাই, যে কোন বয়সের লোকজন ঝুঁকির মধ্যে রয়েছে এই শীতকালীন পরিবেশে? না, যে কোনো রোগের জন্য, বিশেষ করে ভাইরাল ডিজিজের জন্য একটা আমরা বলি যে ইমিউনো কম্প্রোমাইজ, যাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের ঝুঁকি বেশি থাকে। এছাড়াও দেখা যায় যে যারা স্মোকার, যারা অ্যালকোহলিক, যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে, বিশেষ করে যাদের লাং ড্যামেজ আছে, সিওপিডি আছে, ব্রঙ্কিয়েকটেসিস আছে, তাদের ক্ষেত্রে দেখা যায়। তারপরে যারা কর্টিকোস্টেরয়েড ইউজ করে, তারপরে যারা এলডারলি পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে এই রোগগুলি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। নিশ্চয়ই। মেজর ডাক্তার খসরু সামাদ, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম নিপা ভাইরাস সম্পর্কে। কি কি লক্ষণ উপসর্গ দেখে আসলে একজন ব্যক্তি বুঝতে পারবেন যে তিনি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন? জি, আমরা যেটা বলছিলাম যে এটার সার্কুলেশনটা কম, অর্থাৎ নিপা ভাইরাস থেকে যে বড় রকম জটিলতা হতে পারে এই ধারণা আমরা এখন পর্যন্ত তৃণমূল এমনকি ক্ষেত্র বিশেষে চিকিৎসকের কাছে পৌঁছাতে পারিনি। তাতে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে যারা এইটি গ্রহণ করেন, মানে খেজুরের রস, তাদের মাথাতে কখনোই আসে না যেটা নিপা ভাইরাস দ্বারা হতে পারে। ফলে তারা ওই স্থানীয়, তার লক্ষণ যেহেতু প্রাথমিক অসুখেরই কম বেশি সমান, জ্বর, বমি, সর্দি, কাশি, বুকে ব্যথা, এবং নন স্পেসিফিক সেটা হলো যে লেটার স্টেজে, আমি সে আলোচনা পরে আসবো, এনকেফালাইটিস মানে মস্তিষ্কের প্রদাহ হতে পারে। তো ওই নিউরোজেনিক কিছু স্নায়বিক কিছু দুর্বলতা বা অসাধারণ আচরণ এগুলি দেখা যেতে পারে, খিচুড়ি হতে পারে। তো এইটা যে আসলে নিপা ভাইরাস থেকে হয়েছে এইটা রোগী বুঝতে পারেন না, এবং ওই যে প্রত্যন্ত অঞ্চলে যারা পল্লী চিকিৎসক অথবা হাতুড়ে চিকিৎসক অথবা ঝাড়ফুঁক টাকটুক করে থাকেন তাদের কাছে নিয়ে যাওয়া হয়, তাতে কালক্ষেপণ হয়, রোগীর জটিলতা বাড়তে থাকে। পরবর্তী টার্সিয়ারি হাসপাতালে যখন আনা হয় তখন রোগী অলরেডি অনেক কমপ্লিকেটেড হয়ে যায় এবং ক্ষেত্র বিশেষে পেশেন্টের আইসিইউতে নিতে হয়। তাহলে পরে আমাদের কি মেসেজটা দাঁড়ালো? আমাদের মেসেজ দাঁড়ালো যে খেজুরের রস যদি আমরা খেয়েই ফেলি তাহলে পারে কোনো জটিলতা হলে প্রথমেই আমরা চিকিৎসককে বলবো যে আমরা খেজুরের রস খেয়ে ফেলেছিলাম, তারপর এটা হয়েছে। অথবা আমরা যদি চিকিৎসা বা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত থাকি তাহলে পরে আমরা বলবো যে হিস্ট্রিটা নিব যে আপনার এই অসংলগ্ন আচরণ থেকে আপনি খেজুর রস খেয়েছেন কিনা। আচ্ছা, ওইখানে যে আলোচনাটা ছিল সেটা হলো তাহলে কি আমরা কিছুই করব না? মানে খেজুরের রস কি আমাদের এই খাওয়ার আইটেম থেকে বাদ গেল আর এই ব্যাপক অর্থকরী ফসল কি নষ্ট হয়ে যাবে? না, সমাধান আছে। একটা সবচেয়ে ভালো, যদি আমি পুরোটা সেফে থাকতে চাই তাহলে খেজুর রসটাকে আমরা গুড়ে রূপান্তর করে ফেলবো। এটা একটা চলমান প্রক্রিয়া, ওনারা জানেন, যারা করেন এটা তাদের কাছে একটা রুটিন জব, তারা এটা খুব সহজে খেজুরে রূপান্তর করতে পারেন। এবং এখন বলা হয় যে দেশে খেজুরের গুড়ের থেকে চিনির দাম বেশি সেই দেশটা অনেক মিথ আছে। তাহলে আমি বলছি গুড় খুব এক্সপেন্সিভ, তাদের এটা লস হবে না। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে পরে খেজুরের রস গরম করে ফুটিয়ে একদম বয়লিং টেম্পারেচারে নিয়ে গেলেও এই ভাইরাসটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আসলে শীতকালীন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা অনেক সময় দেখি যে ঠান্ডা কাশি যখন শুরু হয়েছে অনেকে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিয়েছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই। সেটা কি আসলে করণীয় কিনা? মেজর ডাক্তার খসরু সামাদ। জি, ধন্যবাদ। আমার সহ আলোচক স্যার কিছুটা ফোকাস করার স্কোপ পেয়েছেন। আমরা এটা আবার ওই একই কথাতে ফেরত আসি যে অণুজীবগুলি বিভিন্ন রকম হতে পারে। আমাদের প্রতিনিয়ত আমরা অণুজীব দ্বারা আক্রান্ত হই। এই যে আমি আমার বাসা থেকে এখানে এসেছি, ধুলা, বালি, কাশি, আমাদের আরবানাইজেশন হচ্ছে, ইল প্ল্যান আরবানাইজেশন হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, তারপর বায়ু দূষণ, বিভিন্ন কারণে এই আলোচনা আমি আর নাই বা গেলাম, একটা কমিউনিটি বেজ আলোচনা। তা আমরা বলতে চাচ্ছি যে আমরা প্রতিনিয়তই আমাদের অণুজীব দ্বারা আক্রান্ত হই। যদি আমাদের শরীর জিতে যায় তাহলে পরে আমরা সুস্থ থাকি, আর যদি অণুজীবগুলি আপার হ্যান্ড নেয় তাহলে পরে আমরা অসুস্থ থাকি। এটা যে মোদ্দা কথা। এখন অণুজীবের ভেতরে মূলত ব্যাকটেরিয়াটাই বেশি, প্রায় 90%, এবং বাকি যেগুলি আছে তাদের কিছু কিছু নাম আমরা জেনেছি, যেমন ভাইরাস, স্পাইরোকেট, প্রোটোজোয়া, ওই আলোচনা আমি আর যাচ্ছি না। এখন এই সময়কালে ভাইরাসটা আমাদের ওই ভাইরালের মতো করে ব্যাপক আলোচনায় চলে এসছে। একটু আগে বলে যে কোভিড ভি আছে, হিউম্যান ইমিউনো ভাইরাস ভি আছে, তারপরে যে ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, এগুলি সব ভাইরাসের এখন জয় জয়কার আর কি। কিন্তু দুঃখের জন্য যে ঘটনাটি ঘটলো, অদ্যাবধি খুবই সফল অ্যান্টিভাইরাল ড্রাগ আমাদের হাতে নাই, যেটা দিয়ে আমরা খুব নিশ্চিত হতে পারি রোগীর চিকিৎসা করেছি। ফলে
ওই সময় আবার ক্লিনিক্যালি খুব ডিস্টিংক্টলি পার্থক্য করা যে সম্ভব যে এইটা হচ্ছে ভাইরাস আর এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়া, এটা অনেক ক্ষেত্রে জটিল হয়। কখনো কখনো কনকমিটেন্ট ইনফেকশন থাকে, যে ব্যাকটেরিয়াও থাকে আবার ভাইরাসও থাকে। আবার কখনো কখনো ইমিউনো কম্প্রোমাইজ অথবা দুর্বল পেশেন্টের ওই সময় হয়তো ভাইরাল ডিসঅর্ডার আছে, কিন্তু চিকিৎসকরা ভেবে থাকেন যে এই দুর্বল অবস্থায় সেকেন্ডারি ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়ার দ্বারা। সেক্ষেত্রে আগের থেকেই আমরা টিকা যেরকম দেই সেটাকে আমরা বলি প্রোফাইলেক্সিস অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। তাহলে পরে আমার মেসেজ হচ্ছে খুবই পরিষ্কার যে চিকিৎসকে এই সিদ্ধান্তগুলি, জটিল সিদ্ধান্তগুলি কেমন নিতে পারেন, যে এটা ব্যাকটেরিয়া না ভাইরাস, এটা কনকমিটেড ইনফেকশন, এটা একটা সাধারণ রোগীর পক্ষে কোনো ক্রমে সম্ভব হবে না। সুতরাং এবং যিনি দোকানদার উনি অনেকে তার প্রবণতা থাকে তার অর্থ উপার্জনের জন্য, যে একটা রোগী আসলো, আরে এটা তো আমি জানি আপনি 2টা অ্যামক্সিসিলিন খান না, উনি ওয়ারেন্টি 2টা ওষুধ দিয়ে দেন, কিন্তু তার ডোজ, তার ডিউরেশন, তার কনকমিটেড অন্য খাবারের সাথে তার ইন্টারাকশন আছে কিনা, এইগুলি তথ্য তার কাছে থাকা উচিত না। তো আমি খুব স্পেসিফিক একটি মেসেজ দিতে চাই, কোনো ক্রমেই অ্যান্টিবায়োটিক চিকিৎসকের, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করা উচিত নয়। নিশ্চয়ই। ডাক্তার গোলাম সরোয়ার, এই বিষয়ে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? না, আমরা যেটা প্রথমে চেষ্টা করি যে জিনিসটা ব্যাকটেরিয়াল না ভাইরাল ডিফারেন্স করার জন্য। ডিফারেন্সের মধ্যে আমরা প্রথমে একটা হিস্ট্রিতে যাই, সিমটমে, বিশেষ করে সিমটমের মধ্যে আমরা পেশেন্টের জ্বর থাকে, 2 টাইপের জ্বর থাকে, ব্যাকটেরিয়ালও জ্বর থাকে, ভাইরালও জ্বর থাকে। ব্যাকটেরিয়াল দ্বারা যখন হয়ে যায় এগুলি রেসপিরেটরি ট্র্যাক্টে প্যারেনকাইমা যখন ইনভলভ হয়, সেটাকে যদি লাংয়ে শ্যাডো থাকে তখন আমরা নিউমোনিয়া বলি আর কি। তখন দেখা যায় যে ব্যাকটেরিয়াল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং তাদের ক্ষেত্রে যেটা সিমটমে জ্বরের পাশাপাশি জ্বরটা খুব হাই গ্রেড থাকে, এবং পাশাপাশি যেটা কিছু রেসপিরেটরি সিমটম থাকে। রেসপিরেটরি সিমটমের মধ্যে কাফ থাকে, কাফটা প্রথমে অনেকের ক্ষেত্রে ড্রাই হয় এবং পেইনফুল হয়, এবং দেখা যাচ্ছে পরবর্তীতে তারা পুরুলেন্স মানে পাতলা হয়ে যায়, এটা থাকে। তারপরে চেস্ট পেইন হয়, তারপরে কারোর ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এই সিমটমগুলি দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল। আর ভাইরাল যেগুলি একটু লো ভিরুলেন্ট টাইপের থাকে, দেখা যাচ্ছে যে তাদের একটা গায়ে গায়ে জ্বর থাকে, তারপরে কাশি থাকে, হয়তো কাশিটা অনেক ক্ষেত্রে প্রকট হয়, বাট বাকি যেগুলি চেস্ট পেন যেটা জেনারেলাইজ চেস্ট পেন থাকতে পারে। আমরা সেই লক্ষণ উপসর্গের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাইমুল ইসলাম বলছি চট্টগ্রাম থেকে। আপনার প্রশ্নটি করবেন আমাদের। জি, আসলে আমার সমস্যাটা হলো যে আমার হচ্ছে ইদানিং প্রায় সময়ই নাক দিয়ে প্রচুর মানে শ্লেষা, মানে ওই প্রচুর মিউকাস আসে, আর হচ্ছে মানে প্রচুরই হচ্ছে ব্যথা হয় চোখের উপরে, চোখের নিচে, আবার হচ্ছে মাথা ঝুঁকাইতে গেলে প্রচুর ব্যথা করে। আসলে বলতেছে না, আসলে এটা অনেক সময় আমার হয়, কিন্তু ইদানিং অনেক বেশি মানে ব্যথা করতেছে। নিশ্চয়ই। দর্শক, আপনার কতদিন ধরে এই সমস্যা হচ্ছে, কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কিনা? অ্যাবাউট 15 দিন। চিকিৎসকের পরামর্শ বলতে এমনি টেক্সো একটু খাচ্ছি, কিন্তু খাইলে একটু কম দিচ্ছে, কিন্তু আবার হচ্ছে এটা হয়ে যাচ্ছে একটু বেশি ব্যথা করতেছে। নিশ্চয়ই। ডাক্তার গোলাম সরোয়ার, দর্শকের কাছে কিছু জানার আছে কিনা? নাক বন্ধ থাকে কিনা? জি, নাক বন্ধ থাকে। নাক বন্ধ থাকে। আপনার যেটা মনে হচ্ছে যে, আর আরেকটা জিনিস কি একসাথে অনেকগুলো হাঁচি হয় আপনার? হাঁচি না, আমার এত হাঁচি হয় না। আর সাথে কাশি বা অন্য কিছু আছে? অন্য কোনো এটা 2টা জিনিস হতে পারে। নিচে গালে ব্যথা। আমরা যেটা বলি যে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, যেটা সাইনোসাইটিস হতে পারে, যে তার দেখা যাচ্ছে যে সাইনাসগুলি সিক্রেশন দ্বারা ব্লক হয়, তখন দেখা যায় যে এই নাকের 2 পাশে ব্যথা করে, তারপরে কপালের উপর ব্যথা করে, এগুলি সাইনোসাইটিস একটা হতে পারে। আর অ্যাসোসিয়েটেড হয়তো বা অ্যালার্জিক রাইনাইটিস থাকে, এবং থাকলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে সাধারণভাবে একটা আপনারা যেটা করতে পারেন বাসায়, এটা গরম পানি ম্যান্থল ভাপ নিতে পারেন। যদি অ্যালার্জিক কোনো কম্পোনেন্ট থাকে অ্যান্টি অ্যালার্জিক খেতে পারেন। আর সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ করে একটা সাইনাসের এক্সরে করে আদৌ সাইনোসাইটিস কিনে সেটা কনফার্ম করে, সেই ক্ষেত্রে সাইনাস ড্রেনেজ বা অন্য কিছু যদি থাকে সেগুলি করা যেতে পারে।
নিশ্চয়ই ডাক্তার গোলাপ তরা, দর্শক যেমনটি বলছেন, আমরা কিন্তু শীতকালে অনেকের ক্ষেত্রেই দেখি যে এই যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা দর্শক যেমনটি বলছিলেন যে বিভিন্ন সাইনাসের জায়গাগুলোয় ব্যথা অনুভূত হচ্ছে, আবার অনেকের দিকে আমরা রানি নোজ অর্থাৎ একেবারে নাক দিয়ে পানি পড়ছে। সেই সমস্যাগুলো কি আসলে দীর্ঘায়িত হবে কিনা, নাকি কোনো ওষুধ সেবন করলে সেগুলো আসলে বন্ধ হয়ে না যাবে? না, এটা যেটা আমি শুরুতে বলেছিলাম, এটা বন্ধ হওয়ার জিনিস না কিন্তু। অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এগুলি দেখা যাচ্ছে যে রিকারেন্ট অ্যাটাক হচ্ছে। অ্যালার্জিক যে জিনিসগুলি আপনারা জানেন যে এটা তাদের মানে জেনেটিক প্রবলেম থাকে। জেনেটিক, আমরা দুইটা জিনিস বলি মাল্টিফ্যাক্টরিয়াল, জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল। হয়তো ওষুধ খেলে কিছুদিন এটা জিনিসটা কন্ট্রোল হয়ে আছে, আমরা বলি ডিসেন্সিটাইজেশন। মানে ওষুধ খাওয়ার উদ্দেশ্য হলো যে অনেক দিন যদি অনেক সময় লম্বা সময় ওষুধ খায়, তার দেখা যাচ্ছে যে যে জিনিসটাতে সহজে সে আক্রান্ত হচ্ছে সেই জিনিসটাতে তখন সহজে আক্রান্ত হবে না, অনেক বেশি এক্সপোজারে কম আক্রান্ত হবে। এটা একটা আমাদের উদ্দেশ্য থাকে। এবং তাদেরকে দেখা যাচ্ছে যে আমরা একটা হয়তো বা লং টার্ম অ্যান্টিহিস্টামিন বা মন্টিলুকাস্ট এই জাতীয় ওষুধ দিয়ে থাকি। আর অনেক ক্ষেত্রে যাদের আইজি বেশি থাকে তাদের দেখা যাচ্ছে যে স্টেরয়েড নেজাল স্প্রে আছে, সেগুলি ইউজ করলে একটা ভালো কন্ট্রোল থাকে। আর পাশাপাশি যে জিনিসগুলি থেকে সমস্যা হয় সেগুলি যদি অ্যাভয়েড করে, তাহলে সেই ক্ষেত্রে তার কন্ট্রোলটা অনেকাংশে ভালো থাকবে। নিশ্চয়ই। মেজর ডাক্তার খসরু সামাদ, আপনার কাছে আসি, সেটি হচ্ছে এই শীতকালে আমরা দেখি যে শিশুদের নানা ধরনের রোগ হতে দেখি, এবং শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অন্যান্য রোগও বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে শিশুদের জন্য কি করণীয়? জি ধন্যবাদ। কেন আগে আমাদের পরিষ্কার হচ্ছে শিশুরা কেন বেশি ভালনারেবল, অর্থাৎ আমি এবং আমার সন্তান আছি, তার বয়স ধরা যাক 2, একই ঠান্ডার মধ্যে থাকলাম, তাহলে তার কেন বেশি হচ্ছে, আমার কেন কম হচ্ছে, এটা একটু পরিষ্কার হওয়া দরকার। আমার সন্তানের বিষয়ে কিন্তু সবাই খুবই স্পর্শকাতর। আমার হয়তো অসুখ হলে আমি অসুখ নিয়ে অফিসে আসি, কিন্তু যখন আমি জানি যে আমার সন্তান অসুখ, তখন কিন্তু আমার মন ভালো থাকে না, বারবার আমি ফোন করতে থাকি। আর তাদের রোগ জীবাণুটা সামগ্রিকভাবেই পরিপূরকভাবে অনেক কম। 2 হলো যে সাবকিউটেনিয়াস ফ্যাট, আমাদের ত্বকের নিচে যে চর্বিটা আছে, ছোটদের ক্ষেত্রে আসলে বাফার হিসাবে কি কাজ করে। করণীয় সে বিষয়টি আপনার থেকে জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি নাটোরতলা থেকে বলছিলাম বিউটি। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। আমার সমস্যা হলো, আমার বয়স 35 বছর, আমার খুব হাঁচি কাশি হয়, তো আমি এলাচ খাই, জি, মানে এটা কন্টিনিউ খাই, খালি আমি ভাবছি, কিন্তু এটা কোনো সমস্যা হবে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছি। নিশ্চয়ই। মেজর ডক্টর খসরু সামাদ, দর্শকের কাছে কিছু জানার রয়েছে কিনা? যে আপনি কি শুধু অ্যালাট্রল খান, মাঝে মাঝে মোনাস বা মন্ট্রিয়ার বা মন্টিলিউকাস এটা খান? মোনাক্সিন খাইছিলাম কিছুদিন, খাওয়ার পর ওটা বাদ দিয়েছি। এলাচ খেলে আমি সুস্থ থাকি, কিন্তু মানে শরীরে দিয়ে মনে হচ্ছে যে আমি ফুলে যাই আমার শরীরে। আচ্ছা, জি, আমি কি বলবো? জি নিশ্চয়ই। দর্শকের এখন কি করণীয়? যে প্রথম কথা হচ্ছে, চিকিৎসকের নির্দেশ ব্যতীত কোনো ওষুধই দীর্ঘদিন খাওয়া ঠিক না। বিশেষ করে মন্টিলিউকাস্ট, এটা তো কোনো ক্রমেই ঠিক না। এবং আমরা চিকিৎসকরা ক্ষেত্র বিশেষে চলবে লিখে দিই। চলবে মানে আসলে খুব ডেজিগনেটেড ভাবে, যে এটা এক সপ্তাহ মানে চলবে, নাকি 1 মাস চলবে, নাকি 3 মাস চলবে, নাকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। এবং ক্ষেত্র বিশেষের রোগী হয়তো 1 বছর পরে আসলো, এবং ওই 1 বছর ধরে উনি মন্টিলিউকাস খাচ্ছেন, মোনাস খাচ্ছেন, এরকম প্রেসিডেন্ট, আমি শিওর যে স্যারও আমার সাথে এগ্রি করবেন। তো সেই ক্ষেত্রে মন্টিলিউকাস একটা ভয়ঙ্কর রকম ঘটনা ঘটে দিতে পারে, নিউরোজেনিক ডেফিসিয়েন্সি করতে পারে, সাইকোলজিক্যাল ডিপ্রাইভমেন্ট হতে পারে, অর্থাৎ উনি মনোবৈকল্যের শিকার হয়ে যেতে পারেন এই দীর্ঘদিন আনইন্টারাপ্টেড, এবং ডাক্তার দ্বারা যদি আনস্ক্রিন হন, অর্থাৎ উনি মনের মাধুরী মিশে খাচ্ছেন, কিন্তু এইটা খাওয়ার ফলে তার অন্য যে কোনো জটিলতা হচ্ছে কিনা এটা কিন্তু কেউ দেখছে না। কারণ আমাদের মাথাতেই থাকে, উনি চিন্তা করেন আমার তো ঠান্ডার ওষুধ, তাহলে ঠান্ডা তো ভালো হয়েছে, অর্থাৎ ওষুধের যে মূল কাজ সেটা আমার ঠিকই আছে, কিন্তু সেটা হয়তো ঠিকই থাকবে, কিন্তু পাশাপাশি সাইকোলজিক্যাল প্রবলেম হবে, এমনকি সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত হতে পারে, এবং তার আচরণ মুড ইলিভেট করতে পারে, মুড ডাবল মুড হতে পারে, কখনো ডিপ্রেশন হতে পারে, কখনো তার অ্যাজিটেশন হতে পারে, তার ভায়োলেন্ট বিহেভিয়ার হতে পারে। তাহলে আমরা চিন্তা করতে পেরেছি যে সাধারণ একটা সর্দি কাশির ওষুধ
সেটা কত রকম জটিলতা করতে পারে। নিশ্চয়ই। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি এই ওষুধটা খাবো না? অবশ্যই আমি খাবো, কিন্তু ডাক্তারের পরামর্শে উনি নিয়ন্ত্রণটা করে দিবেন যে কতটুকু খাবো, নাহলে এবার জটিলতা হতে পারে। দর্শকের আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে উনি অ্যালাট্রল জাতীয় ওষুধ খাচ্ছেন এবং উনি বলছিলেন যে ওনার শরীর ফুলে যায়, সম্ভবত তিনি অ্যালার্জির বিষয়টিকে অনুধাবন করে বলেছেন। সেক্ষেত্রে আসলে এই ওষুধটি খেতে পারবেন কিনা সে বিষয়টিও তিনি জিজ্ঞাসা করছিলেন। জি, আপনি কি কোনো ট্রিগারিং ফ্যাক্টর দেখেছেন, অর্থাৎ কোন কারণে আপনার অ্যালার্জিটা বাড়ে? ধরেন আমরা বলি না যে ইলিশ মাছ খেলে হয়, আমরা বলি না যে হাঁসের ডিম খেলে হয়, আমরা বলি না যে সুতির কাপড় না পরে যে লিনেন খেলে হয়, এরকম কোনো কিছু কি আপনি মার্ক করেছেন যে এটার কারণে বাড়ে বা কমে? না, তিনি আমাদের সাথে এখন ফোন কলে যুক্ত নেই। ওনার জন্য কি কি পরামর্শ থাকবে সেই বিষয়গুলো আসলে সুনির্দিষ্ট করে ওনাকে দিয়ে দিবেন মেজর ডাক্তার খসরু সামাদ। জি, উনি একটা সিবিসি করবেন। সিবিসি করে আমাদের ওই বিভিন্ন প্যারামিটার আছে, ইওসিনোফিল যদি বাড়া হয় তাহলে পারে উনি এই সুনির্দিষ্ট চিকিৎসা তখন দেওয়া সম্ভব। তবে আমার যেটা বক্তব্য, কোন ক্ষেত্র থেকে অ্যালার্জি সমস্যাটি হচ্ছে সেটি আসলে নির্ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো উপদেশ হবে যে উনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। এত পিসমিল করে আসলে একটা সুসংগঠিত চিকিৎসা দেওয়া হয়তো খুব বেশি রেশনাল হবে না, এবং এটার জন্য উনি এমবিবিএস ডাক্তারই আমি যথেষ্ট মনে করি। প্রাথমিক পর্যায়ে জেনারেল প্র্যাকটিশনার আছেন, আপনি আপনার নিকটস্থ জেনারেল প্র্যাকটিশনার, সেটা চেম্বার হতে পারে, সেটা আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল হতে পারে, যেখানে আপনি কমফোর্টেবল, আপনি তার কাছে যান। আমার ধারণা আপনি যথাযথ চিকিৎসা পাবেন। নিশ্চয়ই। ডাক্তার গোলাম সারোয়ার, এই যে শীতকালে বিশেষত যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে থাকেন, সেটি আসলে কিভাবে নিরূপণ করা যায়? না, মানে অ্যালার্জি যাদের আছে তারা শীতকাল না সারা বছরে, তাদের বেসিক্যালি জিনিসটা ডিপেন্ড অন এক্সপোজারের উপর, যে তাদের যে ট্রিগার ফ্যাক্টরগুলিতে তারা এক্সপোজড হচ্ছে কিনা। আবার ট্রিগার ফ্যাক্টর হলো যে ইন্ডিভিজুয়ালাইজ মানে আপনার যেটাতে হবে সেটা আমার হবে না, আমার যেটাতে হবে সেটা আরেকজনের হবে না। তো আমরা প্রথমে চেষ্টা করি যেতে সে অ্যালার্জেন কিনা জেনেটিক্যালি প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি নেবে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার সমস্যা হলো আমার চোখে চুলকায় এবং সম্পূর্ণ শরীর চুলকায়। নিশ্চয়ই। ডক্টর গোলাম সারোয়ার, দর্শকের কাছে কিছু জানার রয়েছে কি? প্রতি এই শীতকাল আসলে মানে আর চোখগুলো ফুলে যায়। চোখের সাথে কি নাকেরও সিমটম আছে? নাক দিয়ে পানি, হাঁচি, নাক বন্ধ এগুলিও থাকে কিনা? জি জি, এই শীতকাল আসলে এটা ওই যে কনকমিটেন্ট অ্যালার্জেন ডিসঅর্ডারগুলি, এগুলি যেগুলি থাকে বিশেষ করে হয়তোবা ওনার এটা সিজনাল, যে গরম থেকে ঠান্ডা যখন আসে তখন হয়তোবা এই জিনিসটা হয়। এবং এই জিনিসটার জন্য যেটা সিজন তো আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা টেম্পারেচারের যাতে খুব একটা ভেরিয়েশন না হয় সেটা চেষ্টা করবে। আর এই সিজনে যেটা আমরা জানি যে বিশেষ করে শীতকালে ড্রাই সিজনে ভাইরাস বলেন, এয়ার পলিউটেন্ট করেন, এটা এনভায়রনমেন্টে ভাসমান অবস্থা থাকে, সহজে ইনহেল করে। তো সেই ক্ষেত্রে যেটা একটা হলো যে তার সেরাম আইজি লেভেলটা করতে পারে, সে মানে জেনেটিক্যালি সে অ্যালার্জেন কিনা এটা দেখে, যদি হয় আমরা সেই ক্ষেত্রে লং টার্ম আমরা কিছু জিনিস যে স্টেরয়েড জাতীয় মানে ড্রপ ইউজ করি সেটা করতে পারে। আর যখন ধুলাবালি এগুলিতে বের হয় যাতে ট্রিগারগুলির জন্য সে মাস্ক ইউজ করতে পারে, তারপরে হাত ধোয়ার একটা অভ্যাস করতে হবে, সেগুলি করলে কিছু অনেকাংশে সে রক্ষা পাবে। নিশ্চয়ই। মেজর ডক্টর খসরু সামাদ, আপনার কাছ থেকে জানছিলাম আমরা যে ছোটদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে আসলে বিশেষত কি করণীয় এই শীতকালে? জি, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে শিশুদের কেন আসলে মানে অতি সংবেদনশীলতা ঠান্ডা, তাতে আমরা আরেকটা কথা বলেছি, তার সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে। আর একটা হচ্ছে অর্গানোজেনেসিস, তার যে অঙ্গগুলি ফুসফুস এবং অন্যান্য যেগুলি জড়িত সেগুলি পুরোপুরি সংগঠিত হয় না, ফলে একই এক্সপোজারে তারা বেশি ভালনারেবল। এখন আমাদের কি কি করণীয়? দৈনন্দিন জীবন খুব সাদামাটা আমি চিন্তা করি। বাচ্চারা বেশিক্ষণ সময় ঘুমায়, তো তার বাবা মা ওয়ার্কিং হতে পারে বা থাকতে পারে, তো কি করে ওনাকে বাচ্চাটাকে একটা কাপড় দিয়ে বা লেপ বা কম্বল দিয়ে শুয়ে দেওয়া হয়। তো আমরা দেখেছি যে বাচ্চা গড়াতে 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 একদম খাটের ওই প্রান্ত চলে যায়, তো তখন তো আর এই যে উপরে কম্বলটা বা লেপটা থাকে না, তাহলে এই ঠান্ডাটা তার এক্সপোজ হওয়াতে তার অন্যান্য জটিলতা হয়।
তাহলে এই ঠান্ডা যেন না লাগে তার কি করতে হবে? এক, তাকে আমরা মোজা পরাবো। 2 হচ্ছে পুরো হাতটা যেন বন্ধ থাকে এরকম একটা শার্ট পরাবো। 3 হলো যে গলাটা যেন ওপেন আছে, এখানে মাফলা জাতীয় পরানো হবে। কান খোলা আছে, এখানে ওই রকম ভাবে পরানো হবে। একটি সতর্কতা, সেটা হলো গলার পরানো, দেখেন আমাদের জন্যই তো একটা জটিল ব্যাপার, তো এটা যেন কোনোভাবেই গলাতে না আটকে যায়, অ্যাসফিক্সিয়া না হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। 2 হলো আমাদের কি হয় যে শিশু মানে আনন্দের ব্যাপার, সুতরাং দামি একটা কাপড় দাও, দামি একটা চাদর দাও, এরকম একটা প্রবণতা আমাদের ভেতরে থাকে। কিন্তু সবচেয়ে একটা জিনিস আমরা খেয়াল করি না যে এই কাপড় থেকে হয়তো কোনো ফুসকুড়ি হতে পারে, র্যাশ হতে পারে, চুলকানি হতে পারে, অ্যালার্জি হতে পারে। সেই বিষয়গুলো আমরা শুনবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। স্যার আমার নাম হচ্ছে তরিকুল ইসলাম। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। স্যার আমার হচ্ছে বেশিরভাগ সময় গায়ের মধ্যে অ্যালার্জি থাকে, হ্যাঁ টাকা অ্যালার্জি থাকে। আচ্ছা। আর হচ্ছে খাবার তো অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খেতে পারি না, এবং সাথে হচ্ছে আমার চোখের মধ্যেও চুলকানি থাকে স্যার, চোখে অনেক বেশি, চোখের ভিতরে এবং বাইরে চুলকানি থাকে। নিশ্চয়ই পিছের দিকটাতে বেশি চুলকানি, অ্যালার্জি জাতীয় থাকে স্যার, অ্যালার্জি উঠে যায় সবসময়। নিশ্চয়ই। মেজর ডক্টর খসরু সামাদ, কি করণীয় দর্শকের এখন? জি, আমরা একটা প্রথমে বলবো নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, 2 হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, মানে ঔষধ ব্যতিরেকে চিকিৎসা। আপনি যেহেতু খুব সুনির্দিষ্ট করে বলেছেন যে কিছু কিছু জিনিসে আপনার অ্যালার্জি হয়, স্যারও একটু আগে আলোচনা বলেছেন যে এটা ইন্ডিভিজুয়ালাইজ, অর্থাৎ ধরা যাক ইলিশ মাছ তাত্ত্বিকভাবে আমি আপনি দুজনই খেলাম, হয়তো আমার জটিলতা হবে, আপনার হবে না। তাহলে আপনি যেহেতু একটা ইনকুইজিটিভ, আপনি অনুসন্ধিৎসু, আপনি লক্ষ্য করেন যে কোন কোন খাদ্য এবং কোন কোন ফ্যাক্টর ওই বাতাসে গেলে, বা কোন একটু আগে জামার কথা বলেছিলাম, মানে সুতি ছাড়া লিনেন টাইপের জামা, এরকম আপনাকে খুঁজে বের করতে হবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে, এইটা আপনার জন্য ট্রিগারিং ফ্যাক্টর। আল্লাহর দুনিয়ায় হাজার খাবার আছে, তো তার থেকে জটিলতা না দিয়ে আপনি 4টা-5টা খাবার বন্ধ থাকলো কোনো অসুবিধা নাই। আপনার এই ধরনের পোশাকের বদলে হাজার ধরনের আমাদের তথ্য প্রযুক্তির যুগে আছে, সেগুলো আপনি ব্যবহার করেন। তাহলে আপনাকেই খুঁজে বের করতে হবে ট্রিগারিং ফ্যাক্টরগুলি কি কি, এবং সেখান থেকে দূরে থাকলে পারেই সবচেয়ে ভালো। কেননা ঔষধের কখনোই ভালো জিনিস না, ঔষধ আপনাকে কিছু ইতিবাচক দিক যেমন আনবে, আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি করবে। আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে ছোটদের বা শিশুদের ক্ষেত্রে কি করণীয়। জি, আমি বলবো। জি হ্যাঁ, তো আমরা আর একটা জিনিস, আর কিছু মিথ আছে, ভুল কিছু কনসেপশন আছে। ভুল কনসেপশনের ভেতরে একটা হচ্ছে যে এইটা হচ্ছে বাচ্চাকে ঠান্ডা লাগানোর জন্য এই শীতকালে ব্যবহার করা যাবে না, পানি দেওয়া যাবে না। বরং আমরা বলছি যে প্রতিদিনই তাকে একটি সময় ধরে গোসল করাতে হবে। নিশ্চয়ই, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আপনার কাছ থেকে শুনবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে ফোন কলে কে রয়েছে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রোজিনা, আমি রাজশাহী থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। আমার হাজবেন্ডের শীতকালে এই যে ঠান্ডা লাগলে পানি ঘাটলে কাশি আর হাসিটা বেশি হয়ে যায়। আচ্ছা। ও অ্যালাক্টোল খায় আর হচ্ছে সেকজো খায় 120 mg। প্রচুর মানে পানি ঘাটায় হয় না, পানি ঘাটলে ও হাসি আর কাশি হতে হতে বমন হয়, মানে খুবই কষ্ট হয়, শ্বাসকষ্টের মতন। নিশ্চয়ই। ডাক্তার গোলাম সারোয়ার, দর্শকের কাছে কিছু জানা রয়েছে ঘুরে কিনা? ফিরে মানে সবারই কোশ্চেনগুলি একই রকম আসতেছে, মানে শীতকালে বিশেষ করে হাঁচি, শরীর চুলকানো, তারপরে কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, এগুলি সবগুলিরই উত্তরে কিন্তু অনেকটা একই রকম। একটা হলো যে আমরা যে ফ্যাক্টর, যেমন ওনার পানি যদি গাটে বা বলতেছে পানির এক্সপোজারে বেশি হয়, সেই ক্ষেত্রে যতটা সম্ভব পানির এক্সপোজার চেঞ্জ করে গোসল করার সময় যদি পানি ঠান্ডা পানি না করে গরম পানি করে, তারপরে যদি বিশেষ করে যারা অজু করার সময় সকালে বেলায় এগুলি যদি চেঞ্জ করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল সে এক্সপোজার থেকে রক্ষা পেল। তাহলে এক্সপোজার থেকে রক্ষা পেলে কিছুটা কম হবে। পাশাপাশি কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, আমরা অ্যাকর্ডিংলি কিছু অ্যান্টিহিস্টামিন আছে, ক্ষেত্র বিশেষে আমরা স্টেরয়েডও দিচ্ছি। এবং এগুলি করলে মানে দুইটা করে, একটা হলো যে অ্যাভয়েডেন্স অফ মানে অ্যালার্জেন একটা জিনিস, সেকেন্ড হলো যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেসে আমরা যদি লাগে ওষুধ দিব, সেই ক্ষেত্রে কিছুটা আপনার থাকবে, জিনিসটা কন্ট্রোলে চলে আসবে।
নিশ্চয়ই। যাদের আসলে অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে, আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সিওপিডি সমস্যা অনেক ক্ষেত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে শীতকালে কি করণীয়, বিশেষ কোনো ধরনের সতর্কবার্তা রয়েছে কিনা তাদের জন্য? আচ্ছা, দুইটা জিনিসে অ্যাজমা এবং সিওপিডি দুইটা ডিফারেন্ট টাইপের রোগ। অ্যাজমা যেটা যে কোনো বয়সে হতে পারে, বিশেষ করে দেখা যায় যে মেজরিটি যেগুলি অ্যালার্জেন থাকে আমরা অ্যালার্জেন অ্যাজমা বলি অথবা আর্লি অনসেট অ্যাজমা বলি। মেজরিটি দেখা যায় 70% ক্ষেত্রে এইরকমে হয়। তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে দুইটা জিনিস, একটা হলো যে জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল এক্সপোজার। তাদের যে জিনের মধ্যে যাদের আসে তাদের ট্রিগার ফ্যাক্টরগুলি তারা যদি অ্যাভয়েড করে, এবং ট্রিগার ফ্যাক্টরের মধ্যে একটা জিনিস আছে কিন্তু সিজনাল চেঞ্জ মানে টেম্পারেচারের যে চেঞ্জটা হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এটা রেসপিরেটরি ট্র্যাক্টে এয়ারওয়েতে তাদের দেখা যাচ্ছে যেটা ট্রিগার করে যায়, এবং তাদের যে আমরা অ্যাজমাতে যে জিনিসটা হয় ব্রঙ্কোস্পাজম, মানে আমাদের শ্বাসনালীর আশেপাশের মাসেলগুলি দেখা যাচ্ছে মোটা হয়ে শ্বাসনালীটাকে সরু করে দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি একটা ট্রিগার অ্যাভয়েড করি, তারপরে এই সিজনে বিশেষ করে যারা অ্যাজমা আক্রান্ত আছে তারা যদি সিজনের শুরু থেকে আমরা প্রিভেন্টিভ যে ড্রাগগুলি, প্রিভেন্টিভ বা কন্ট্রোলার যে ড্রাগগুলি আছে সেই ড্রাগগুলি যদি মানে ইউজ করি, তাহলে দেখা যাবে যে এই সিজনে তাদের অ্যাটাকটা কম হচ্ছে, বা অ্যাটাক হলেও ওই রকম সিভিয়ার অ্যাটাক হবে। নিশ্চয়ই প্রতিরোধ ব্যবস্থা কি রয়েছে সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম তুষার চন্দ্র সরকার, আমি রংপুর থেকে বলতেছিলাম। সমস্যাটা হচ্ছে আমার বাবার, ওনার শরীরে এক ধরনের ফোসকা পড়ে এবং সেটা পানি জমে আবার ফির আউলায় যায়। আচ্ছা, তো এই জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, বিভাগীয় প্রধান আমাদের রংপুরে দেখাইছি, কিন্তু অ্যান্টিবায়োটিক খাইলে ফোসা উঠে না, আবার অ্যান্টিবায়োটিক না খেলে আবার ফোসা উঠে। তা আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কি সমস্যা, অ্যালার্জি জনিত সমস্যা, মানে অ্যালার্জি জাতীয় কোনো কিছু খাইলে ওই ফোসাগুলো উঠে শরীরে। নিশ্চয়ই। মেজর ডক্টর খসরুস সামাদ, দর্শকের কাছে কিছু জানা রয়েছে কিনা, দর্শকের কি করণীয়, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? জি, আপনার ইতিহাস যতটুকু দিয়েছেন আমাদের এটা যথেষ্ট তথ্যপাত্র। দেখেন, আরও কিছু রোগী আমাদের এই চ্যানেলে আমরা ইত্যবসর যে কাভার করেছি, আপনার উত্তরটা সেখানে ছিল। তারপর আমি সামারি করছি। প্রথম কথা যে আপনি নিজেই বলেছেন যে অ্যালার্জি জাতীয়, তাহলে খুঁজে বের করুন যে কোন কোনটাতে আপনার বাবার অ্যালার্জি হয়। তাহলে আবারও বলছি, যদি খাদ্য হয়, পৃথিবীতে অনেক খাবার আছে, ওই কোটা অ্যাভয়েড করুন। ওই যে কাপড় চোপড় বা যেগুলি ফ্যাক্টর আছে সেগুলি থেকে অ্যাভয়েড করুন, তাহলে পরে ভালো থাকবে। কিন্তু যে কনসেপ্ট আইডিয়ার আপনি কথা বলেন, এটা সম্পূর্ণ তথ্য প্রযুক্তি চিকিৎসার সাথে যায় না। আপনি বলতে চাচ্ছেন যে অ্যান্টিবায়োটিক দিলে ভালো থাকে, অ্যান্টিবায়োটিক দিলে ভালো থাকে না, যদি আপনার কথা বুঝে থাকি। কি আপনি ঠিক বলেছেন কি আমি বুঝতে পেরেছি? তিনি এই বিষয়টি আসলে বলছিলেন। জি জি, তিনি আমাদের সাথে ফোন কলে এখন সংযুক্ত নেই, মেজর ডক্টর খসরুস সামাদ। ঠিক আছে, এই কথাটি কখনোই গ্রহণযোগ্য না যে উনি যুগে যুগে অ্যান্টিবায়োটিক খেয়ে যাবেন, এটা কখনোই গ্রহণযোগ্য না। এবং এইটা ওনাকে চিকিৎসকে নির্ধারণ করে দিবেন যে উনি কতদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাবেন। আমরা তো তাত্ত্বিক আলোচনা আগে করেছি যে এটার অণুজীব যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে পরে এটা কার্যকরী হবে। তাহলে ব্যাকটেরিয়া সাধারণত যে অ্যান্টিবায়োটিকগুলি কাজ করে সেটা 7 দিনই যথেষ্ট। আর যদি না হয় তাহলে বুঝতে হবে ওই অ্যান্টিবায়োটিক তার রেজিস্ট্যান্স আছে, সেই ক্ষেত্রে চিকিৎসক তাকে অ্যান্টিবায়োটিকটা বদলে দিতে পারেন। কিন্তু আপনার ইচ্ছায় একই ধরনের অ্যান্টিবায়োটিক যুগে যুগে কনজামশন করা যাবে না। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি আসলে আমাদের কথার মাধ্যমে উঠে এসেছে সেটি হচ্ছে শীতকালে গোসলের যে বিষয়টি। অনেকের ক্ষেত্রে চিকিৎসকের কাছে অনেকেই জানতে চান যে কোন পানি দিয়ে আসলে গোসল করবেন, একেবারে ঠান্ডা পানি নাকি গরম পানি, আবার অনেকে কুসুম গরম পানির কথা বলে থাকেন। সে বিষয়টি একটু বিস্তারিতভাবে জানবো মেজর ডক্টর খসরুস সামাদ। জি, ধন্যবাদ। এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালাইজ ভ্যারি করে। ধরেন আমি সৈনিক, আমি এই সেনাবাহিনীর ট্রেনিং নেওয়ার থেকে শুরু করে অদ্যাবধি প্রতিদিন সকালবেলা অনেক দৌড়াই, দৌড়ানোর পর আমি ঠান্ডা পানিতে গোসল করি, আমার কোনো কিছুই হয় না। কিন্তু আমার আর একটা বন্ধু, উনি চিকিৎসক, আমি জাস্ট একটা কথা চলে বলছি, উনি এই সকালবেলা ব্যস্ত থাকেন, উনি সময় পান না, কিন্তু উনি অল্প ঠান্ডা পানি নিলে ঠান্ডা লেগে যায়, তা ওনাকে একদম পুরো গরম পানি করে আর্ধেক মিশিয়ে, তো দুজনই কিন্তু এক, কিন্তু এটা আমার অভ্যাস দীর্ঘদিনের কারণে একটা অভিযোজন হয়ে গেছে। তাতে আমি বলতে চাচ্ছি যেটা ইন্ডিভিজুয়ালাইজ ভ্যারি করে, এই কথাটা স্যারও একটা প্রসঙ্গে বলেছেন। তাহলে পরে আপনাকে আগে নিজের থেকে ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে, অর্থাৎ আপনার নিজস্ব পারসেপশন দিয়ে বুঝতে হবে যে আপনার ঠান্ডা পানিতে সমস্যা হলে আপনি বাদ দেন,
আপনার কুসুম পানিতে গোসল করলে আপনার সমস্যা হয় না, আপনি এটা নেন। আবার অধিকতর গরম পানিতে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাতে আপনি ঠিক থাকবেন না। তার মানে আপনাকে জাজমেন্ট করতে হবে যে আপনি কোন পানিটা আপনার জন্য সুইটেবল। নিশ্চয়ই। ডক্টর গোলাম সারোয়ার, এই বিষয়ে আরো কিছু যোগ করবার রয়েছে কিনা? না, আমার ক্ষেত্রে আমি কিছুটা বলি, বিশেষ করে অ্যাজমা রোগীরা তখন বলে যে আমরা ঠান্ডা পানি ব্যবহার করব কিনা, তারপরে ঠান্ডা পানি খাবো কিনা, বাচ্চারা বলে যে আমরা খেলাধুলা করব কিনা। আমি প্রত্যেকটা একটা বলি যে মানে ন্যাচারাল ওয়েতে মানে বড় হওয়ার জন্য, যখন ন্যাচারাল ওয়েতে বড় হবে সে তো ওষুধপত্র, সে আমার কাছে একজন অ্যাজমা রোগী আসছে, সে মানে প্রিভেন্টিভ বা কন্ট্রোলার ড্রাগ নিচ্ছে, সে যদি খেলাধুলা না করে সারাদিন বাসায় বসে থাকে তাইলে কিন্তু সে যখনই বাসার বাইরে যাবে এক্সপোজার হবে তখন হবে। সে যেহেতু ওষুধ নিচ্ছে এবং সে যদি মানে নর্মাল অ্যাক্টিভিটিতে থাকে, এক পর্যায়ে দেখা যাবে যে তার ডিসেনসিটাইজেশন হয়ে যাচ্ছে এবং এগুলিতে তার খুব একটা এফেক্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস বলতে, বিশেষ করে সকালবেলা, যে সে একজন শীতকালে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়েছে, সকালে যখন অজু করতে উঠবে হঠাৎ যদি ঠান্ডা পানির, তখন কিন্তু টেম্পারেচারের একটা বিরাট চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলি যে যদি অজু করতে হয় সেই ক্ষেত্রে আপনি একটু হালকা গরম পানিতে অজু করেন, তাইলে সেই ক্ষেত্রে তার মর্নিংয়ের যে অ্যাজমার যে সিমটমগুলি এগুলি কিন্তু আর্লি মর্নিংয়ে বেশি থাকে, সেই ক্ষেত্রে তাদের এক্সপোজারটা কম হবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে সে খাওয়ার ক্ষেত্রে নর্মাল যেটা স্বাভাবিক পানি, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মনসুর বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করবেন আমাদের। জি স্যার, আমার ওয়াইফের ঠান্ডা জনিত কারণে ও কন্টিনিউ আজকে 7, 8, 10, 12 বছর থেকে ওনার ঠান্ডায় কাশি সর্দি এগুলো বেশি থাকে। তো আমার নিয়ারেস্ট একজন ইএনটি স্পেশালিস্টের কাছে ট্রিটমেন্ট করতেছে, উনি এখন বিলামিন এগুলো বিলাস্টিন কন্টিনিউ দিচ্ছে। পাশাপাশি যদি ঠান্ডা জনিত বেশি যদি হয়ে যায় ও লুটিসন একটা স্প্রে দিছে। তো এখন কন্টিনিউ এই 7, 8, 10 বছর ধরে বিলাস্টিন খাওয়ার প্রেক্ষিতে কোনো ক্ষতি হবে কিনা কন্টিনিউ চালিয়ে যেতে বলছে ডাক্তার। এটা এখন স্যারের কাছে একটু উপদেশমূলক চাচ্ছিলাম যে ওইটা চলতে পারবে কিনা। না, ওনার যেটা শুনে মনে হচ্ছে যে অ্যালার্জিক রাইনাইটিস হবে। অ্যালার্জিক রাইনাইটিসে আমরা একই কথা বারবার বলি যে এগুলি কন্ট্রোলেবল ডিজিজ। এর মানে এই না যে উনি সারা বছর যাবৎ বিলাস্টিন খাবে। ওনার নির্দিষ্ট যখন যেই ট্রিগারে ওনার এই সিমটমগুলি বেড়ে যায়, ফার্স্টে ওনাকে এইগুলি আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে এটা অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি যে লুটিসন একটা নেজাল স্প্রে করা, দ্যাটস গুড, এটা মানে স্টেরয়েড ফ্লুটিকেশন আছে, সেই ক্ষেত্রে এটা ইউজ করলে কন্ট্রোলটা ভালো থাকবে। আর যেগুলি অ্যান্টি অ্যালার্জেন ড্রাগগুলি এগুলির ইউজ কম করা ভালো। যখন সিমটম থাকবে তখন সামান্য পিরিয়ডের জন্য করবে, বাট এটা সারা জীবন করবে না। অনেকে আছে এরকম, এগুলি বডির মধ্যে একটা মানে অ্যাডাপ্টেশনের মতো হয়ে যায়, লাইক মানে অ্যাংজিওলাইটিকের মতো, খাইলে ঘুম আসে, না খাইলে হয় না। ওনাদের সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ হয়ে যায়, যে মনে হয় যে আমি এটা না খাইলে মনে হয় আমার নাক দিয়ে পানি পড়বে, হাঁচি হবে, এগুলি। তো এগুলিতে দূরে আসাই ভালো। যে কোনো একজন ভালো চিকিৎসকের মানে যারা স্পেশালিস্ট আছে এই ব্যাপারে তাদের পরামর্শক্রমে চললে আমার মনে হয় যে জিনিসগুলি কন্ট্রোলে চলে আসবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার গোলাম সারোয়ার, লিয়াকত হোসেন ভূঁইয়া এবং মেজর ডাক্তার খসরু সামাদ, আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। এতক্ষণ যারা দর্শক আপনার অনুষ্ঠানটি দেখছিলেন, আমরা শীতকালীন নানা বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি নিপা ভাইরাসের আক্রমণ কিভাবে হতে পারে, লক্ষণ উপসর্গ, সেই বিষয়গুলো কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করছিলাম। দর্শক, আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রতি সপ্তাহের শনিবার সকাল 11টায়। এছাড়া আরও দেখতে পাবেন ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ টেলিভিশন। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।